Hello and welcome back to our channel Onushanditshu 2026 এর ফার্স্ট ট্রিপ আমাদের এটা। তো সেই ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা এখন মুম্বাই টার্মিনাল 2-তে কলকাতা থেকে এসে নামলাম। ইন্টারন্যাশনাল টার্মিনাল তো কলকাতা এয়ারপোর্টে তো সবসময় করি, তো এবারে মনে হলো মুম্বাই থেকে স্টার্ট করি। যদিও এই ট্রিপটা ইন্টারন্যাশনাল নয়, আমরা ঔরঙ্গাবাদ যাচ্ছি অজন্তা ইলোরা দেখতে। তো এখন টার্মিনাল চেঞ্জ করে টার্মিনাল 1-এ যেতে হবে, তারপরে সেখান থেকে আমাদের ঔরঙ্গাবাদের ফ্লাইট ইন্ডিগো 7:30টার সময় সন্ধ্যাবেলা। তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। হোটেল হায়াত প্লেস এয়ারপোর্টের একদম কাছে, লেস দ্যান 2 কিলোমিটার, আর ট্রেন স্টেশনেরও বেশ কাছে এটা। আমাদের ফেরার দিন ট্রেনে যাওয়া, মানে ট্রেনে মুম্বাই অ্যান্ড দেন ফ্লাইট মুম্বাই থেকে। ভীষণই ভালো রুম হায়াত, কিছু বলারই নেই। এটার ভাড়া হচ্ছে 4 নাইটসে 26,000 মতো, বাট আমাদের পয়েন্টস রিডিম করেই হয়ে গেছে। অরিত্র হায়াতের মেম্বারশিপ আছে, সেই পয়েন্টস থেকে হয়ে গেছে। ভীষণই ভালো রুম, ভীষণ বড়, আর সিটি থেকে একটু দূরে কারণ ওই বিবিকা মাকবারা বা শাড়ির দোকান ওই সমস্ত কিছু মানে একটু দূরে। কিন্তু অজন্তা ইলোরা মোটামুটি, মানে অজন্তা ইলোরা তো এমনি একটু দূরেই, মানে 2 ঘন্টা করে তো লাগেই যেতে ঔরঙ্গাবাদে থাকলে। সো সেই জন্য আমার মনে হয় যে ঔরঙ্গাবাদে থেকে ঘুরতে হলে কোনো প্রবলেম নেই এখানে থাকলে। হ্যাঁ, আদারওয়াইজ অনেকেই করে যে অজন্তায় গিয়ে থাকলো এক রাত অ্যান্ড দেন ইলোরায় গিয়ে থাকলো। সেই ক্ষেত্রে ইলোরায় হোটেল কৈলাস ইজ ভেরি ফেমাস অ্যান্ড বাঙালিদের কাছে উই অল নো বিকজ অফ ফেলুদা। ঠিক আছে, তো আজকে তো আমাদের রাতই হয়ে গেছে। একটা ইনফরমেশন জলদি শেয়ার করে নিই। মুম্বাইতে আমি ফার্স্ট টাইম ট্রাভেল করলাম, মেবি অনেকেই জানো। মুম্বাইতে টার্মিনাল চেঞ্জ করতে হলে ফ্রি শাটল সার্ভিস আছে। তো আজকে আমাদের টার্মিনাল, মানে ইন্টারন্যাশনাল টার্মিনালে নামলাম অ্যান্ড দেন ডোমেস্টিক টার্মিনালে এলাম। সেই ফ্রি শাটল বাস আছে, খুব ভালো ব্যবস্থা। তো কোনো প্রবলেম তো হয়নি, মানে ওলা উবারও করতে পারো, বাট ইটস আননেসেসারি কারণ এয়ারপোর্ট প্রোভাইড করছে ফ্রি শাটল। সেখানে করে আমরা টার্মিনাল চেঞ্জ করে নিয়েছিলাম। আর মুম্বাই থেকে ঔরঙ্গাবাদ তো ইট টুক ফ্লাই করা থেকে ল্যান্ড করা অবধি 35 মিনিটস। তো ভীষণই কম টাইমের জার্নি, চলে এলাম তাড়াতাড়ি। কালকে আমাদের অজন্তা ট্যুর, তো এই ব্লগেই থাকবে অফকোর্স। সো ফার্স্ট ব্লগ অজন্তা, বাট আমরা কাল সকালে যাব। কাল সকালে পোস্ট ব্রেকফাস্ট উইল স্টার্ট ফর অজন্তা। গুড মর্নিং। তো আমরা উঠে পড়েছি, মানে অনেক আগেই উঠেছি, রেডি হয়ে গেছি এখন। আর আজকে যেমন বললাম আজকে আমরা যাব অজন্তা। গাড়ি নিচ্ছে আমাদের 3,500। হোটেলে অনেক কস্টলি চেয়েছিল ওরা, বোধহয় উইথ গাইড অ্যান্ড সামথিং ইটস আ প্যাকেজ ট্যুর অর সামথিং 9,000 প্লাস জিএসটি চাইছিল। আমরা যখন এয়ারপোর্ট থেকে উবার বুক করি, তো সেই উবার ড্রাইভারকে আমরা জাস্ট উই হ্যাড আ চ্যাট অ্যান্ড আমরা জিজ্ঞেস করি অ্যান্ড জানতে পারি যে মোটামুটি স্ট্যান্ডার্ড রেট 3,500 ফর অজন্তা অ্যান্ড 2,000 ফর ইলোরা। তো আমরা ওকেই বুক করেছি আমাদের এই 2 দিন এই দুটো জায়গা ঘুরিয়ে দেবার জন্য। আমরা অন্য কয়েকটা ট্রাভেল এজেন্টকেও ফোন করেছিলাম, দে ওয়্যার অলসো আস্কিং 6,500 ফর 2 days। তো আই থিঙ্ক ইটস আ গুড ডিল। পার্কিং টোল সব ইনক্লুডেড এই টাকার মধ্যে। তো আজকে আমাদের 3,500 টাকাই নেবে ফর অজন্তা।
So the breakfast spread was really nice. আমি প্রথম কোনো ব্রেকফাস্ট স্প্রেডে আইসক্রিম দেখলাম। আমি 4 রকমের আইসক্রিম ছিল, কুকিজ এন্ড ক্রিম, স্ট্রবেরি, ম্যাঙ্গো, চকলেট, দারুণ রিয়েলি নাইস। তো যাই হোক, অ্যান্ড ওয়াফেল ছিল, লাইভ ওয়াফেল কাউন্টার, লাইভ প্যানকেক কাউন্টার্স। আমাদের মতো মানে আমার মতো ডেজার্ট লাভারের জন্য তো ভীষণ ভালো, অ্যান্ড লাইক আদার দ্যান ডেজার্ট অলসো ভীষণ ভালো ছিল। নাও আমরা হোটেল লবিতে, অ্যান্ড উই আর গোয়িং ফর আওয়ার ফার্স্ট ডে ট্রিপ টু অজন্তা। গাড়ি ওয়েট করছে। তো আমরা চলে এসেছি অজন্তা কেভের ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট থেকে পুরো অজন্তা কেভটা দেখা যায়, সেটা একটা অসাধারণ ভিউ। আর তার সাথে সেখান থেকে নেমে ডাইরেক্ট কেভে নেমে যাওয়া যায় ট্রেক করে আর কি। তো এখন ড্রাইভারের সাথে কথা বলতে গেছি যে আমরা কি এদিক দিয়েই নেমে যাব, দেন মেন গেট দিয়ে এক্সিট করব, নাকি কিভাবে হবে। বাট এই জায়গাটা খুব সুন্দর। আর দেখি আমরা কোন রুটে যাই, দুটো রুটেই যাওয়া যায়, ভিউ পয়েন্ট থেকে ট্রেক ডাউন করে অথবা মেন গেটে গিয়ে সেখান থেকে বাসে করে কেভের সামনে যাওয়া যায়। তো যাই হোক, ChatGPTর দেওয়া রুট আর এখানের ড্রাইভারের দেওয়া রুটের মধ্যে একটু ডিফারেন্ট আছে, বাট দেন যখন ম্যাপটা দেখলাম তো মনে হলো এটাই মেক সেন্স। ChatGPT cannot rule the world. অফকোর্স, তাহলে তো আর আমাদের কারো দরকারই পড়তো না, এভরি প্রফেশন এক্সটিংক্ট হয়ে যেত। তো বেসিক্যালি ভিউ পয়েন্টে এলাম, ভিউ পয়েন্ট থেকে ট্রেক ডাউন করে উই স্টার্ট উইথ কেভ 9 টু কেভ 29 কমপ্লিট করে, দেন আবার উই গো ব্যাক টু কেভ 9 অ্যান্ড কেভ 9 থেকে 1 অবধি কমপ্লিট করে সেখান থেকেই এমটিডিসির বাস আমাদের পার্কিংয়ে নিয়ে যাবে আবার। অ্যান্ড আমরা এই পার্কিংয়ে আমরা ফেরত আসবো না, আমাদের ড্রাইভার উইল মিট ওই পার্কিংয়ে। অ্যান্ড পুরোটা ঘোরার পরে অফকোর্স লাঞ্চ টাইমের একটু পরেই হয়তো আমরা কমপ্লিট করব। তো সেই লাঞ্চ আমাদের প্ল্যান এমটিডিসির ওখানে রেস্টুরেন্ট আছে সেখানেই করা। তো ইয়েস, এই হচ্ছে ট্রেক ভিউ। মানে ওটা কেভ আমি জানি না, গোপ্রো মনে হয় না ভিউ পয়েন্ট থেকে কেভ দেখাতে পারছে বলে, বাট এই হচ্ছে ট্রেক ডাউনের রুট।
সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু এই রুটটা সাজেস্টেড নয়, অনেকটাই সিঁড়ি, উঁচু উঁচু সিঁড়ি আছে। আমি যখন ফার্স্ট কেভের পরের গেট দিয়ে বেরোবো তখন কনফার্ম করব, বাট অ্যাকর্ডিং টু মাই রিসার্চ যদি মেন এন্ট্রান্স গেট দিয়ে ঢোকা হয়, ওখানেও উঠতে হয়, একটু আপহিল আছে কেভে যাওয়ার জন্য, কিন্তু ওখানে ডুলি পাওয়া যায়। সো এমন না যে সিনিয়র সিটিজেনরা আসতে পারবে না, ওরা ওখানে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলে ডুলি অ্যাভেল করতে পারে। মিনিটস লাগলো পুরো নিচে নামতে। ডাউন হিল আমাদের মতো বয়সে কোনো প্রবলেম হবার কথা নয়, এটাই যদি উঠতে হয় তখন আমারও অসুবিধা হবে, কিন্তু যেহেতু পুরোটাই ডাউন হিল কোনো প্রবলেম হয়নি। ইজি ছিল, একদম 15 মিনিট বলেছিল, 15 মিনিটেই চলে এলাম। এবার এই একটা ব্রিজ দিয়ে কানেক্টেড এই কেভটা, তো সেই ব্রিজ দিয়ে গিয়ে এখন আমরা হাতটা ঘোরা। আজকে 25শে জানুয়ারি 2026, আমরা দাঁড়িয়ে আছি অজন্তা কেভসের সামনে। আমরা শুরু করছি 9 নম্বর গুহা দিয়ে। এটি অজন্তার প্রথম দিকের চৈত্যগৃহ, মানে প্রার্থনা হল। প্রায় প্রথম শতকের এই গুহায় ঢুকলেই চোখে পড়বে উঁচু ছাদ আর সামনে পেছনে হাঁটার জায়গা সহ স্তূপ। দেওয়ালে এখনও টিকে আছে কিছু প্রাচীন ছবি। এরপর 10 নম্বর গুহা অজন্তার সবচেয়ে পুরনো চৈত্য হলগুলোর একটা। বিশাল প্রার্থনা হল, দুপাশে সারি সারি অষ্টভুজ স্তম্ভ আর শেষ প্রান্তে স্তূপ। এখানে বুদ্ধের জাতকের গল্প আঁকা, ভীষণ সুন্দর সেই কারুকার্য। এরপর 11 থেকে 15 কতকগুলো ছোট বিহার পরপর লাইন দিয়ে বানানো, খুবই সাধারণ। এগুলোতে ভিক্ষুরা থাকতো, তো তাদের থাকার গুহা এগুলো। কিছু অসম্পূর্ণ, কিছুতে সাদামাটা কাজ। সেভাবেই আমরা এগিয়ে গেলাম পরবর্তী সেট অফ গুহার দিকে। আর পাশেই আছে এই সুন্দর মনোরম দৃশ্য, পাহাড়, পাহাড়ের কোলে এই কেভ। প্রচুর লোকজন ছিল সেদিন, সবাই অজন্তা কেভ এক্সপ্লোরেশনে এসেছিল আর ইতিহাসের সাক্ষী নিয়ে একসাথে পথ চলছিলাম আমরা। অজন্তার দিন কভার্ড শু পরলেও ইজি খোলা পড়ার মতো পরে এসো, নাহলে অরিত্রার মতো অবস্থা হবে। এই যে জুতো হাতে ঘুরে বেড়াচ্ছে। সবকটা কেভেই ভেতরে ঢোকার আগে জুতো খুলতে হয়, এটা আমার মিস হয়ে গেছিলো একদম। আমি ভেবেছিলাম ইলোরায় তো ডেফিনেটলি চটি পরে যাবো, বাট আজকেও এটা আসাই উচিত ছিল। বাট বেটার আমার মতো কভার্ড শু করা, কিন্তু হাত না লাগিয়ে খোলা পড়া যায়। 15 নম্বর গুহায় এসে আবার সূক্ষ্ম কারুকার্য দেখা যায়। ধর্মচক্র মুদ্রায় বুদ্ধ মূর্তি আছে। তাই এই গুহাটা কয়েকটা সিম্পল গুহার পর আবার এটাকে ওই ফেমাস গুহার মধ্যে রাখাই যেতে পারে। যদিও আমরা তো সবকটা গুহাতেই ঢুকে দেখেছি, কিন্তু এই গুহাতেও অনেক কারুকার্য দেওয়ালে। সো আমার মনে হয় এটাও ওই ফেমাস গুহা, যেগুলো সবাই যারা সবটা ঘোরে না তারা এটাতে রাখে। এরপর আমরা দ্বিতীয় পর্বের ঢুকছি
গুহা 16 থেকে অনেকটাই চেঞ্জ হয়ে যায় আগের গুহাগুলো থেকে। এখানে পুরো দেওয়াল জুড়ে জাতকের কাহিনী। গুহা 17কে অনেকেই অজন্তার রত্ন বলেন। এখানকার জাতক চিত্রগুলো বিশ্ববিখ্যাত। রং এখনও এতটাই জীবন্ত যে মনে হবে এইমাত্র আঁকা হয়েছে। তো এটাতে অনেকটাই ভিড় ছিল, সেই জন্য তো আমার মনে হয় 16-17 দুটোই ফেমাস কেভের মধ্যেই পড়ে। আঠেরো নম্বর গুহা খুবই ছোট, কিন্তু সেটা পেরিয়ে 19 নম্বর গুহা আবার একটি গ্র্যান্ড চৈত্য হল। সামনে দাঁড়ানো বুদ্ধ আর অলংকৃত এই গুহা। এই গুহার সামনে এসেই বোঝা গেছিল যে এটি খুব ফেমাস, আর এর মধ্যে কারুকার্যও হবে দেখার মতো, কারণ মানুষের ভিড় ছিল অনেক। আর এটি গুহার বাইরে আছি আমরা, গুহার বাইরেই এত সুন্দর কারুকার্য দেখে কিছুক্ষণ সময় এখানে কাটাতেই হবে। এরপর 21 নম্বর গুহা হচ্ছে একটি শান্ত মনাস্ট্রি, ধ্যানমগ্ন বুদ্ধ, আর সাথেই পিলার, একটা যেন বারান্দা, কিন্তু আবার গ্রাউন্ড ফ্লোরেই। একটা অদ্ভুত অন্যরকম, অন্য গুহাগুলোর থেকে অনেকটাই অন্যরকম এটার স্ট্রাকচার। আর এই পিলারগুলোতে যে কাজ, সেই কাজগুলোর জন্য, আর সেই পিলারের ভেতর থেকে এই অসাধারণ ভিউ, সব কিছু নিয়ে এই গুহাটিও একটি অন্য মাত্রার, অ্যান্ড অবশ্যই ভীষণ ফটোজেনিক। এরপর 22 থেকে 25 বেশিরভাগই অসম্পূর্ণ বা ভগ্ন। এই রকম কিছু কিছুতে আবার যাওয়াও যায় না, ব্লক করে রেখেছে। আর তারপরেই আমরা চলে এলাম 26 নম্বর গুহা, ক্লাইম্যাক্স গুহা। এটি এই দিকের শেষ গুহা। এরপরে আর কিছু থাকলেও কোনো লিটারেচারে কিছু গুহা 26-এর পরেও আছে, কিন্তু সেগুলো আর অ্যাক্সেস করা যায় না। ভাস্কর্যের দিক থেকে অজন্তার সবচেয়ে ইমপ্রেসিভ গুহা। এটাও একটা চৈত্য হল, কিন্তু ওই 19 নম্বর গুহাও যেমন একটা বড় জমকালো গ্র্যান্ড ছিল, এটা আরও গ্র্যান্ড। এটার বাইরের স্ট্রাকচারটা দেখলে মনে হবে যেন অনেকটা সেম, কিন্তু একটু নজর করলে বা ভিতরে ঢুকলে তো অবশ্যই এটা আরও বেশি বড় এবং জমকালো। বাঁদিকে বিশাল বুদ্ধ শুয়ে আছেন, আবার বুদ্ধের বিভিন্ন মুহূর্তের স্কাল্পচার কিন্তু এর ভেতরে দেখা যায়। এই গুহাটির বাইরে এবং ভিতরে অনেকটা সময় কাটাতে হবে এই গুহাকে ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করার জন্য। আর এটি এই দিকের শেষ গুহা। আমরা এরপর ফিরে চলে যাব আমরা যেখান থেকে শুরু করেছিলাম, গুহা 9, অ্যান্ড সেখান থেকে আমরা 8 থেকে শুরু করে 1 নম্বর গুহা অবধি দেখে আজকের এই এক্সপ্লোরেশন শেষ হবে। 8 নম্বর গুহা অসম্পূর্ণ। এখান থেকেই বোঝা যায় কিভাবে পাথর কেটে গুহা বানানোর কাজ শুরু হয়েছিল। 7-এ ধ্যান মুদ্রায় বুদ্ধ। 6 নম্বরটা কিন্তু খুব ইউনিক। এটা একটা দোতলা বিহার, এখানে শিক্ষা দেওয়ার ভঙ্গিতে বুদ্ধ মূর্তি আছে। আর এই পিলারগুলো থেকে আমরা দোতলা থেকে যে ভিউ পাচ্ছি, ভিউ তো পুরো রাস্তাটা থেকেই পাচ্ছি, কারণ এই যে সামনের ভিউটা, এটাকে কেন্দ্র করেই সবকটা গুহা তৈরি হয়েছে। কিন্তু
যেহেতু দোতলাতে ওঠা যায় তো ইটস ইউনিক। এরপর এই 4 নম্বর গুহা অজন্তার সবচেয়ে বড় বিহার। এখানে বিশাল সিংহাসনে বুদ্ধ বসে আছেন। 3 নম্বর গুহা অসম্পূর্ণ আবারও, তাই পেরিয়ে চলে এলাম 2 নম্বর গুহাতে। এটি তার রঙিন ছবির জন্য বিখ্যাত, যে গুহা চিত্রর জন্য অজন্তা ফেমাস। স্কাল্পচার আমরা ইলোরাতেও দেখতে পাই, কিন্তু যে গুহা চিত্র সেটা অনেকটাই এই 2 নম্বর গুহাতে সংরক্ষিত করা গেছে, আর 2 নম্বর গুহাতে আমরা দেখতে পাই। তাই 2 নম্বর গুহাতেও অনেকই ভিড় ছিল। সেটা পেরিয়ে আমরা চলে এলাম 1 নম্বর গুহা। 1 নম্বর গুহা অজন্তার সবচেয়ে সুন্দর করে সাজানো গুহা। এখন আমরা তো 26 দেখে ফেলেছি, তো আমাদের কাছে তো 1 নম্বর গুহাটাই ক্লাইম্যাক্স গুহা, যদিও লিটারেচার মতে 26 নম্বরটাই অজন্তার ক্লাইম্যাক্স গুহা। 30টা গুহা, 600 বছরের ইতিহাস, পাহাড়ের গায়ে কাটা একটা গোটা সভ্যতা। বর্ষায় নদীর শব্দ শুনতে শুনতে ভিক্ষুরা এখানেই ধ্যান করতেন। অজন্তা শুধু গুহা নয়, এটি ভারতের শিল্পের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। তো প্রথম ট্রেক ডাউন করতে লাগলো 15 মিনিট। তারপর যখন থেকে আমরা শুরু করলাম তখন থেকে একদম 3 ঘন্টায় আমরা টোটাল 26টাকে, কারণ তারপরেরগুলো ইনঅ্যাক্সেসিবল, কমপ্লিট করলাম। আমরা এই 1 নম্বর কেভ, ক্লাইম্যাক্স কেভ শেষ করে এখন ক্লাইম্যাক্স 26টা। 1 নম্বরটা খুব সুন্দর, অনেক পেন্টিংস এখনো আছে, অনেক বড়, সবাই যায়। কিন্তু ক্লাইম্যাক্স কেভ ওরা বলে 26টা, 26-এর বাইরেও তাই লেখা আছে। তো এরপরে আমাদের যাওয়া 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে বাসে করে পার্কিং জোনে যাওয়া। তো সেটার আলাদা সময় নিশ্চয়ই লাগবে, কিন্তু কেভ যদি আমি ধরি স্টার্টিং ফ্রম কেভ 8 and 9, দেন পুরো 26 অবধি ঘুরে এসে আবার ব্যাকওয়ার্ডসে 1 অবধি, হ্যাঁ, সেটা 3 ঘন্টা। পাক্কা 3 ঘন্টায় আমরা সব কটাতে ঢুকেছি, এক্সেপ্ট ফর দোজ হুইচ ওয়্যার ইনঅ্যাক্সেসিবল, মানে বন্ধ করে রেখেছে এরকম 2-3টে আছে, সেগুলোতে ছাড়া সব কটাতে ঢুকেছি আমরা। হ্যাঁ, তো খুব ভালো লাগলো, একদম ইতিহাসের পাতা থেকে চোখের সামনে। ইতিহাসের পাতা থেকে বুদ্ধ ধর্মের এতগুলো কি বলবো, মানে এত অসাধারণ কাজ দেখলাম 26টা কেভের মধ্যে। 2nd সেঞ্চুরি BC থেকে 5th সেঞ্চুরি AD, 700 বছর ধরে তৈরি হয়েছিল এই কেভসগুলো। অ্যান্ড তারপরে ইংরেজ আমলে এটা পাওয়া যায়। এক ইংরেজ অফিসার ওই ওপরে যেখানে আমরা ভিউ পয়েন্টে নামলাম, সেই ভিউ পয়েন্ট থেকে এটা দেখতে পেয়ে একদিন সবার দৃষ্টি আকর্ষণ করে, অ্যান্ড তারপরে এগুলো ডিসকভার হয়। অ্যান্ড তারপর থেকেই আমরা আস্তে আস্তে এগুলো জনগণের জন্য খুলে দেওয়া হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটা। দারুণ লাগলো, খুব ভালো লাগলো। যত তাড়াতাড়ি পারবে চলে এসে। হ্যাঁ, না হলে দিন ক্ষয়িষ্ণু। তো আমরা এখন খাবার জন্য MTDC রেস্টুরেন্টে বসে আছি, while we wait for the থালি ছাড়া আর কিছু অর্ডার দিতেই দিল না, এমনি প্রচুর রাশ। একটা জিনিস যেটা বললাম তখন, পোর্টার সার্ভিস আছে, ইয়েস কনফার্মড, আর তার দাম হচ্ছে 2000 টাকা। মানে পোর্টার মানে ডুলি, পোর্টার মানে শুধু ব্যাগ পোর্টার সার্ভিসও আছে আবার, সেটা 500, আর মানুষ বয়ে নিয়ে যায় ডুলিতে চেয়ার বসিয়ে আর কি, সেটা 2000 টাকা একটা ফুল ট্রিপ।
তো আমাদের অজন্তা অভিযান শেষ হলো। গাড়ি থেকে নামা থেকে শুরু করে গাড়িতে ওঠা অবধি টোটাল প্রায় 6 ঘন্টা 10-15 মিনিট কম। কিন্তু আমরা এমটিডিসির ওই রেস্টুরেন্টে অনেকটা টাইম, প্রায় 1 ঘন্টা আমাদের খাবার আসতে, মানে প্রথমে তো টেবিল পেতে, তারপর খাবার আসতে, তারপর খেতে সময় লেগেছে। তো সেইটা যদি বাদ দেওয়া যায়, যদি মানে সেটা বাদ দিলে মোটামুটি আরও 1 ঘন্টা কম লাগবে, কিন্তু খেতে তো হবেই। সেই খাওয়াটা পার্কিং জোনে চলে এসে ছোটোখাটো দোকান আছে, তো যদি সেটা অ্যাভেল করা যায় সেটা আমার মনে হয় বেটার। বাট হ্যাঁ, খাবার এখানে কেমন আমার কিন্তু কোনো আইডিয়া নেই, বাট অপশন আছে, ঠিক আছে। এমনিও কনসা এমটিডিসি, মানে আমার মতো পিকি ইটারের জন্য তো এমটিডিসিও মানে ওখানে থালি ছাড়া আর কিছুই দেবে না, সো থালি খেতে হয়েছে। তার থেকে এখানে এসে টুকটাক পাওভাজি বড়া পাও নিশ্চয়ই পাওয়া যায়। তো আমি জানি না, মানে তোমার টেস্ট বাড বা তোমার ফুড প্রেফারেন্সের হিসেবে তুমি চুজ করতে পারো, বাট রাশ থাকলে এমটিডিসির ওখানে ভীষণ ভীষণ ভিড় অ্যান্ড ভীষণ টাইম। যাই হোক, এটা খাবার ছিল। বাদ বাকি আমাদের যে অজন্তা অভিযান, সেটা তো অসাধারণ লাগলো, অসাধারণ, একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কার পার্কিংয়ের জায়গায় এসে একটা শপিং প্লাজা আছে, যেখান থেকে আমরা 2টো পাথরের বুদ্ধ মূর্তি কিনলাম। ঠকলাম কি জিতলাম জানি না, মোটামুটি অরিত্র ভালো বার্গেন করে 600 টাকায় 2টো পাথরের বুদ্ধ মূর্তি কিনলাম। এখানে মাটি আর কাঠের অপশনে ভর্তি, যেগুলো অনেক কম দামেই দেয়, লাইক 50, 100, 200 এরকম সাইজের ওপর, কিন্তু ওগুলোতে হাত দিলে হাতে রং উঠছে কনস্ট্যান্ট, তো একটুও দেখে ভালো লাগলো না। তো 2টো পাথরের, ব্ল্যাক পাথরের, কি নাম বললো পাথরটা? অনেক্স পাথর বললাম, জানি না, অনেক্স পাথর বলে ওরা বলছে। তো সেই পাথরের মূর্তি খুব সুন্দর লেগেছে আমার ওটা, একদম মানে হাতে নিয়ে জল দিয়ে দেখে ওই দোকানদার দেখালেন। অনেক দাম চেয়েছিল, 800 করে পার পিস চেয়েছিল, বাট আমরা 2টো 600 টাকায় ফাইনালি পেয়েছি। ও হ্যাঁ, আর অজন্তার এন্ট্রি ফিসটাই তো বলা হয়নি, 40 টাকা করে পার হেড, 25 রুপিস ভিডিও ক্যামেরার জন্য লেখা ছিল, বাট আমরা গোপ্রো দেখালামও, বাট বললো যে লাগবে না। কেভগুলোর ভেতরে ভিডিও অ্যালাউড নয়, ফটো অ্যালাউড শুধু, তাও ফ্ল্যাশ ছাড়া। তো আইএসিও চেঞ্জ করে খুব ভালোই ফটো আসে, খারাপ আসে না। আর ডিএসএলআর বা ভালো ক্যামেরা থাকলে তো ভালোই ফটো আসবে, আমি দেখছিলাম।